আমাদের সাথে রয়েছেন বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী আশরাফুল হক। চলে যাচ্ছি অতিথি আলাপনে। আমাদের সময় একদম শেষ দিকে এবং অনেক কিছুই এখনো শোনা হয়নি। আমরা একটু ছোট ছোট করে গল্পগুলো শুনি। আপনার যেটা প্রথম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, আপনাকে প্রশ্ন করা হয়েছিল বাঘ দেখেছেন কোনোদিন, যখন দেখলেন সেই এক্সপিরিয়েন্সটা শুনি। হ্যাঁ, যখন বাঘ কাজের কারণে দেখা হয়েছে কয়েকবার, তবে সবচাইতে ক্লোজেস্ট এক্সপিরিয়েন্সটা ছিল, আমি দ্রুত বলি, এইভাবে যখন ধীরে ধীরে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে আসা শুরু করলো, তখন একদিন হলো একটা ঘটনা যে বাঘ আর ফেরত দেওয়া গেল না, কারণ একটা বাঘ অনেক ভিতরে ঢুকে গেছে। সো এটাকে এখন অজ্ঞান করে ফেরত দিতে হবে। ওই ধরনের ঘটনা এর আগে বাংলাদেশে একবারই ঘটেছিল, সেটাও 1 বছর আগে। সেটাতে আমি নিজে উপস্থিত ছিলাম না, বাট এই দলের লোকজনই ছিল। বাট যে ঘটনাটার কথা বলছি সেটা আমি নিজে উপস্থিত ছিলাম। সো খুলনায় আমরা খবর পাই সন্ধ্যা 7টায়। এরপরে সব কিছু আয়োজন করে একটা ফুল টিম রেডি করে যেতে যেতে ভোর 6টার সময় আংটিহারা এলাকা, সেটা খুলনা থেকে স্পিড বোটে 6 ঘন্টা লাগে যেতে। সেখানে আমরা যাই, সারা রাত সেখানে বাঘটাকে পাহারা দিয়ে রাখা হয়। আমি নামার পরে অ্যাটলিস্ট 2-2.5 হাজার লোক দেখলাম। তাদের সবাইকে দূর থেকে সরিয়ে একটা ফুল প্রিপারেশন আমাদের এবং বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্টের একটা কম্বাইন্ড টিম একসাথে করে আমরা বাঘটাকে সাকসেসফুলি দূর থেকে ট্রাঙ্কুলাইজ করলাম। ট্রাঙ্কুলাইজ অনেকে বুঝবেন, এটা আসলে একটা ধরনের ইনজেকশন। ট্রাঙ্কুলাইজ হচ্ছে একটা চেতনানাশক ওষুধ, যেটা দূর থেকে দেখে বাঘকে মারা হয়, এবং এই ওষুধটা যদি কাজ করে বাঘটা 2 থেকে 3 ঘন্টার জন্য অজ্ঞান থাকে। এই সময়ের মধ্যে বাঘটাকে তুলে এনে তার বডি চেক করে, এয়ার, তার ব্রেথ সার্কুলেশন চেক করে দেন আবার তাকে ওয়াইল্ডে ফেরত। ট্রাঙ্কুলাইজের পরিমাণটা বোঝেন কিভাবে আপনারা? এটা একটা সম্পূর্ণ চোখের আন্দাজে নিতে হয়, কারণ সায়েন্স হচ্ছে যে প্রতি 20 কেজির জন্য 0.5 মিলিগ্রামের একটা ওষুধের প্রিপারেশন নিতে হয়। কিন্তু ওই গভীর রাতে এত দূর থেকে একটা বাঘকে দেখে এটা আদৌ 100 কেজি না 120 কেজি না 125 কেজি নাকি 115 কেজি গেস করাটা কঠিন। কিন্তু ট্রাঙ্কুলাইজারের পরিমাণ বেশি কম হয়ে গেলে তো বিপদের সম্ভাবনা খুব বেশি কম হয়ে গেলে সমস্যা, বাট এই কারণে বোধহয় ট্রেনিংটা আছে। আমার বেশ কিছু, আমি বাংলাদেশে লন্ডনে বিভিন্ন জায়গায় ওয়াইল্ড লাইফ এই ট্রাঙ্কুলাইজিং এবং এই বিষয়ক রিলেটেড ট্রেনিংগুলো নিয়েছিলাম। বা ওই টিমে যারা ছিল প্রত্যেকেই কিন্তু স্পেশালাইজড এই বিষয়গুলোতে। বেস্ট কি বলা যায় টেকনোলজি, এর অল্টারনেটিভ আমাদের এখনো কিছু আসেনি, সুতরাং আমাদের এটাতেই যেতে হবে, এটাতেই বেস্ট অ্যাভেলেবল যেটা। ওকে, তারপর কি হলো? দেন আসলে বাঘটাকে আমরা প্রথমবারের মতো আমরা যখন অজ্ঞান করলাম, ইট মেড অ্যান এক্সাম্পল। এরপরে আমাদের আর ওই গ্রামগুলিতে মেসেজ দিতে কোনো কষ্ট হলো না, কারণ তখন সবাই নিজেরাই বললো যে না, বাঘ তো আসলে অজ্ঞান করা যায় এবং বনেও ফেরত দেওয়া যায়। দেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল। আগে যেখানে 4 থেকে 5টা বাঘ এসে মারা যেত, এখন আর সেখানে কিছু মারা যায় না। এগুলো চেহারা কেমন? মানে চেহারা বলতে আমি যেটা বুঝতে চাচ্ছি যে বাঘকে কি মানে আপনারা রুগ্ন শুষ্ক অবস্থায় দেখেন যখন আপনারা দেখেন আলটিমেটলি? না, আসলে তা না। বাঘ হৃষ্টপুষ্টই আছে, মানে স্বাস্থ্য ভালো। বাঘ দেখতে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার, খুবই ভাগ্যের ব্যাপার। আমি একটু বলি, যেমন 2011 সালে প্রিন্সেস হার রয়্যাল হাইনেস প্রিন্সেস অ্যান, রানী এলিজাবেথের মেয়ে যিনি, তিনি বাংলাদেশে এসেছিলেন এবং তিনি আমাদের এই প্রজেক্টটা ভিজিট করেছিলেন। তো তখন ব্রিটিশ হাই কমিশনের সাথে আমি কাজ করি। তো তখন ব্রিটিশ হাই কমিশন থেকে আমাকে বলল যে হার রয়্যাল হাইনেস বাঘ দেখতে চেয়েছেন, তিনি হেলিকপ্টার দিয়ে সুন্দরবনের উপর দিয়ে ঘুরবেন, ব্যবস্থা করেন। আমি বললাম যে এটা আমার ব্যবস্থার মধ্যে নাই। হ্যাঁ, মানে তিনি কিন্তু ভিভিভিআইপি, হ্যাঁ, মানে কিন্তু বলে যে নাই মানে বাঘ দেখতে চান তিনি না, আসলে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। গিভেন দ্যাট আপনি হেলিকপ্টার দিয়ে যাবেন, সেই শব্দে তো আরো সম্ভাবনা কম। সো ব্যাপারটা হচ্ছে এরকম। এবং আমি এমনও স্টাফ চিনি যিনি 16 বছর ধরে সুন্দরবনে কাজ করছেন, একদম কটকাতে, কিন্তু এখনো বাঘ দেখেননি। হুইচ ইজ দিস? কটকাতে কাজ করেও বাঘ দেখেনি 16 বছর। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সো এটা মানে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, আপনি বাঘ দেখবেন কি দেখবেন না। এভাবে যখন চলছে, 2011 সালের শেষ দিকে ইন্ডিয়া থেকে একটা কল আসলো। সেটা হচ্ছে ইন্ডিয়ার আসাম, তিনসুকিয়া, ডিব্রুগড়, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, এই সাইটটাতে আমাদের মতোই সিমিলার বাঘ এবং মানুষের সংঘাতটা খুব প্রকট ছিল। তো তখন অলরেডি এই টাইগার রেসপন্স টিম, আমাদের 13টা দেশে বাঘ পাওয়া যায় ওয়ার্ল্ডে, 13টা দেশে এই টাইগার রেসপন্স টিম মডেলটা খুব জনপ্রিয় হয়েছে, যে এইটাই একমাত্র মেথড যেখানে আমার বাইরে থেকে কোনো টাকা দিতে হচ্ছে না, কিছু দিতে হচ্ছে না, বাট কমিউনিটির মধ্যে একটা ক্যাপাসিটি তৈরি হচ্ছে বাঘ সংরক্ষণ করার। সো তখন আমি ইউনাইটেড স্টেটস ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস ডিপার্টমেন্টের ইনভাইটেশনে কনসালটেন্ট হিসাবে ইন্ডিয়াতে যাই। সেখানে আমি 15 দিনে তাদের প্রায় 150-এর উপরে স্টাফদেরকে ট্রেন করি যে এই টিমটা কীভাবে বিল্ড আপ করতে হবে, কীভাবে কনভিন্স করতে হবে, বা এটার অপারেশন ম্যানুয়ালটা কীরকম, কীভাবে অপারেট করবেন, মিটিং ম্যানেজমেন্ট কী। এখনও ওইখানে এই টিমগুলো কাজ করছে। দেন 2012-তে আসার পরে অ্যাকচুয়ালি আমাদের চ্যালেঞ্জ অনেকটাই কমে আসে, কারণ আমরা দেখলাম যে আগে যখন 4টা থেকে 5টা বাঘ মারা যেত, এখন একটা মাত্র মারা যাচ্ছে। এভাবে যখন চলছে, দেন আসলে
আস্তে আস্তে এই জিনিসগুলো আসতে থাকলো যে বাংলাদেশের সিনারিও চেঞ্জড। আগে ওয়ার্ল্ডের সবচাইতে বেশি টাইগার হিউম্যান কনফ্লিক্ট সুন্দরবনে ছিল, সেই র্যাঙ্ক থেকে আমরা নেমে আসলাম। হ্যাঁ, ফরচুনেটলি এখন ওই কমিউনিটির মানুষজন নিজেদের বাঘকে সেভ করে। দেন 2012-তে 2011-এর ডিসেম্বরে ইনফ্যাক্ট আমি জিওলজিক্যাল সোসাইটি অফ লন্ডন আমাকে ইনভাইট করলো, গ্লোবাল কনজারভেশন মিটিং হলো, যারা সারা বিশ্বে আমার মতোই যারা কাজ করছেন বিভিন্ন প্রাণী নিয়ে, সেখান থেকে সাকসেসফুল কিছু মডেলকে এক জায়গায় করা হলো লন্ডনে। সো জিওলজিক্যাল সোসাইটি অফ লন্ডনের ইনভাইটেশনে সেই জায়গায় আমি বাংলাদেশ থেকে পার্টিসিপেট করলাম। সেখানে আসলে আমার বিশ্ব পরিমণ্ডলের আরও অনেকেই যে অনেক ধরনের কাজ করছে এবং টেকনোলজিতে আমরা কতটুকু আগানো বা পিছানো সেই জিনিসগুলো আমি ফার্স্ট কম্পেয়ার করার সুযোগ পেলাম। বাট ওইটা অ্যাকচুয়ালি আমার আরও অনেক গেটওয়ে খুলে দিল, কারণ এরপর থেকে যে কোনো একটা কিছুতে প্রবলেম হলে আমি হয়তো গ্লোবাল কমিউনিটিতে একটা হেল্প চাইলাম যে আমার এই জায়গায় এরকম একটা প্রবলেম হচ্ছে, তোমাদের কারো কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, কেউ এর আগে এই ধরনের প্রবলেম সলভ করছো কিনা। কারণ ওয়াইল্ড লাইফ কনজারভেশনের ল্যাঙ্গুয়েজটা গ্লোবালি সেম, সব জায়গাতে চ্যালেঞ্জগুলি একই, মানুষ নিয়ারেস্ট মানুষের সাথে সমস্যা। দেন 2012 থেকে এসে আমি কিছু পলিসি লেভেলের কাজ করলাম, কম্পেনসেশন হলো, সব কিছু কাজ যখন চললো দেন 2013-এর জুন নাগাদ আমাদের কাজগুলো মোটামুটি ওকে। ওয়াইল্ড টিম তখন এই টিমগুলো আরও 29টা থেকে বেড়ে একই আরও 49টা টিম হলো এবং দ্বিতীয় 20টা টিম করাটা অনেক ইজি ছিল আমাদের জন্য, কারণ তখন মানুষ বলেছে যে আমি ঢুকতে চাই, আমাকে নেন। প্রথম দিকে যখন আমরা খুঁজেও পাই নাই, বাট 2.5 বছর পরে কিন্তু সিনারিও চেঞ্জ। দেন 2013-এর জুনে আমি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এই বাংলাদেশ কান্ট্রি অফিসে এদের একটা কাজের সুযোগ আসলো আমার সামনে, যে তারা এলিফ্যান্ট নিয়ে কাজ করেন, হাতি, এবং এক্স্যাক্টলি সিমিলার কাইন্ড অফ প্রবলেম। হাতি মানুষের সংঘাত কমানোর জন্য তারাও এরকম রেসপন্স টিম করতে চান, ভারতের সাথে কিছু ট্রান্সবাউন্ডারি ইনিশিয়েটিভে যেতে চান, একটা লং টার্ম প্ল্যানিং করতে চান। সো এই মুহূর্তে দেন 2013-এর জুনে আমি IUCN বাংলাদেশ কান্ট্রি অফিসে জয়েন করি এবং তখন থেকেই আমি হাতির জন্য কাজ করছি, প্রায় 2.5 বছর হলো। এখনো সেই সিনের ধীরে ধীরে কিন্তু হাতিতেও মানে চেঞ্জ আসছে। আগে যখন মানুষজন হাতি আসলে তারাই দেয়াটা এবং নেগেটিভ একটা ধারণা যে হাতি এসে আমার ধান খেয়ে যায়, ওই ধারণাটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তাদের ফরেস্টিভিনেসি বাড়ছে। লেটস সি কতটুকু কি করা যায়। বাট এই ধরনের চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করে এগুলোকে চেস করা খুব জরুরি, কারণ বাঘের সংখ্যা আপনি একটু আগে বললেন, বাঘ হাতি যেই ধরনের যাই বলি না কেন এগুলো আসলে তাদের একদম শেষ স্টেজে এসে পৌঁছায় গেছে। এভাবে যদি আর 10টা বছর চলে তাহলে এই যে ছবিটার মতোই আমাদের নেক্সট জেনারেশনকে বলতে হবে যে এটা ছিল বাঘ, এটা ছিল হাতি। সে হয়তো বলবে যে আমি দেখতে চাই, বলবো দেখানো সম্ভব না কারণ এখন আর লিভিং নাই, ইউটিউবে দেখো। এক্স্যাক্টলি, ওই জিনিসটা যাতে না হয়। সো ওই কিছু করার অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগতভাবে মনে হয় দিস ইজ দ্য লাস্ট টাইম। একটা জেনারেশনকে যদি আমরা তৈরি করতে পারি যারা এনভায়রনমেন্ট সেনসিটিভ, লাস্ট আমরা ওইটাই বলতে চাই লাস্টে একটা কথা, যে ডোন্ট ডিস্টার্ব দ্য নেচার। আলটিমেটলি আমরা নেচারকে ডিস্টার্ব না করি। সেই কাজটাই আপনি করছেন। আপনার কাজের জন্য আরো অনেক শুভকামনা থাকবে। আশা করব যে আমাদের দেশে বন্যপ্রাণী সংরক্ষণ একদম শতভাগ সফলতার জায়গায় আসবে। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আর খুব ছোট্ট করে বলতে চাই যে আমাদের আশেপাশে হয়তো বন্য প্রাণী নেই, তবে এই যে পশুগুলো রয়েছে সেগুলোকে আমরা অকাতরে যেন মেরে না ফেলি, সেই ব্যাপারগুলোর দিকে একটু লক্ষ্য তো রাখতেই হবে, কারণ তারা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলেছে। আগামীকালকে রাঙা সকাল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। শুভ সকাল। শুভ সকাল।